রাষ্ট্রপতির দায় আছে, কোনো সন্দেহ নেই। রাষ্ট্রপতির ব্যক্তিগত মানে সে তার ব্যক্তি না, সে তো প্রতিষ্ঠান, তার দায় আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বলবো তার এই সাক্ষাৎকারটা, তার এই বক্তব্যটা বাংলাদেশের রাজনীতিতে একটি ধাক্কা দিয়েছে, বিরাট ধাক্কা। বিশেষ করে ডক্টর ইউনূস, জামাতের আমির, এদের কপালে শনি আছে। এর এই ভাষণের কারণে ওয়াকার সাহেব সহ উপদেষ্টা পরিষদ এবং জামাতের আমির ফেসে যাবে। এই সাক্ষীতে অনেকেরই জেল হবে, ফাঁসিও হবে, কোনো সন্দেহ নেই। আজ হোক আর কাল হোক, এই প্রেসিডেন্টের ভাষণের উপরে আমি আবারও বলছি, প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে বিতর্ক আছে, প্রেসিডেন্টের অবস্থানে, প্রেসিডেন্টের রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই বক্তব্য অনেক উপদেষ্টার জন্য, ইউনূসের জন্য তো বটেই, এমনকি জামাতের জন্য কাল হয়ে দাঁড়াবে, এমনকি তাদের ফাঁসির দড়িতেও ঝুলাই। কারণ আপনি একটা প্রেসিডেন্টকে আপনি মানেন বা না মানেন, আপনি প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন না করেন, কিন্তু যখন তাকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়, রাষ্ট্রপতির পদ, এটা সাংবিধানিক পদ, আপনি তখন তার সাথে, তিনি শুধু তাই না, তিনি অ্যাবভ দ্য ল, যতক্ষণ ক্ষমতায় থাকেন, রাষ্ট্রপতি যতক্ষণ ক্ষমতায় থাকেন তিনি অ্যাবভ দ্য ল, মানে সংবিধানের উপরে নয়, তিনি আইনের ঊর্ধ্বে, তার নামে মামলা মোকদ্দমা কিছু করা যাবে না। আর তার সাক্ষী মানে সাক্ষী, তার সাক্ষীর জেরাও চলবে না। তিনি যা বলেছেন সেটাকে সত্য ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। তিনি যে কথা বলেছেন ক্ষমতায় থাকতে, এমন না যে তিনি প্রেসিডেন্ট পদ তার শেষ হয়ে গেছে, রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিয়েছেন, তারপরে তিনি এগুলো বলেছেন, তাহলেও তারা বেঁচে যেতে পারত। কিন্তু যেহেতু পদে থেকে এগুলো বলেছেন, ইউনূস বলেন, ওয়াকার বলেন, জামাত বলেন, জামাতের নেতারা বলেন, জুলাই সন্ত্রাসীরা বলেন, অথবা আপনি এই উপদেষ্টা পরিষদ বলেন, সকল্ড উপদেষ্টা এনজিওগ্রাম সরকার ছিল, প্রত্যেক ব্যক্তির ফাঁসি হবে, কেউ ঠেকাতে পারবে না। শুধু বিএনপি, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, শুধু বিএনপিকে ইউনূসের বিরুদ্ধে একটা মামলা শুধু নিতে দেন, আমি বলেছি আজকে 1000 মামলা হবে কমসে কম সারা বাংলাদেশে। অলরেডি ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনি বলেছেন তিনি কয়েকটা মামলা করবেন, কি কি মামলা করবেন সেগুলো উনি বলেছেন। রাষ্ট্রপতি একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন, কিন্তু আমি নিজেও মামলা করব, আমি হয়তো উইদিন 30 days এর মধ্যে আমিও মামলা করব, এবং আমাদের লোকজন আরো তৈরি হয়ে আছে মামলা করার জন্য। আমি মামলা করব যে এই ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশে যে মব ভায়োলেন্স হয়েছে, এগুলোর সকল কিছুর মদতদাতা তিনি। পাশাপাশি তিনি আমাদের সংবিধানে হাত দিয়েছেন। আমার রাষ্ট্রপতি, আমি আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগের পক্ষে মামলা করতে পারবেন না, কিন্তু রাষ্ট্রপতির পক্ষে যে কেউ মামলা করতে পারবে। রাষ্ট্রপতি সবার, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে তিনি সবার নন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে, তারপর রাষ্ট্রপতি তো সরাসরি বাংলাদেশের যে কোনো নাগরিক, তার পক্ষে আমি আইনজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কেউ মামলা করতে পারে প্রেসিডেন্টের পক্ষে। এছাড়া যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করতে পারবে। আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তার কারণে, তার এই মব ভায়োলেন্সের কারণে তো আমাকে 18 মাস যাবত, আমাকে 19 মাস যাবত আমাকে আত্মগোপনে থাকতে হচ্ছে। তার কারণে তো আমি ক্ষতিগ্রস্ত, আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি রাষ্ট্রীয়ভাবে আমার সংবিধান ক্ষতিগ্রস্ত। এগুলো তো তার বিরুদ্ধে বিভিন্ন, আমি আমার যে যারা আইনজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে কি ধারায় কি কিভাবে মামলা করে আমি করবো, আমি নিজেও করবো। সুতরাং বাংলাদেশ, আমি নিশ্চিত থাকেন, রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ পদ, সেই ব্যক্তিকে বন্দি করে জিম্মি করে রাখা হয়েছে, তার প্রেস উইং থেকে সবাইকে সরিয়ে নিয়েছে, তার কোনো কথা বলার সুযোগ ছিল না। আর এই লোকটা আজকে কথা বলতে পেরে কি এটা ফুরফুরে মানুষ আজকে দেখলাম। আবার ওই যে এরিয়াতে গেল, বিডিআরের ওই কবরস্থানে গেল, বেশ ফুরফুরে লাগলো তাকে, যে এতদিন পর কথা বলতে পারছে সে। রাষ্ট্রপতির উচিত তো তিনি তো মামলা করবেন না, তিনি হুকুম দিবেন, তার তো মামলা করতে হবে না। রাষ্ট্রপতি থাকা গেলেন তিনি তো এদের অ্যারেস্ট করতে পারেন, তিনিও করতে পারেন। হয়তো তিনি বিভিন্ন বাধ্যবাধকতার কারণে, জাতীয় আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে তিনি হয়তো করবেন না, কিন্তু যে কেউ মামলা করতে পারে। বিশেষ করে সংবিধানে হাত দেওয়ার জন্য ডক্টর ইউনূসের উপর বাংলাদেশে এমনকি 32 নম্বর বাড়ি ভেঙেছে, এই কারণে মামলা করতে পারে যে কেউ, কারণ ওটা বাংলাদেশের সম্পত্তি। এখন আমার মনে হয় আমি বললাম তো, একটা মামলা শুধু সরকার গ্রহণ করুক, 1 মাস 1000 মামলা হবে, আপনি লিখে রাখেন। এর মধ্যে 2-3টা মামলা তো আমারই থাকবে, 1000 মামলা হবে। আরেকটা বিষয়, মজার বিষয় খেয়াল করছেন কিনা ভাই, এই যে 21শে ফেব্রুয়ারি গেল, ইউনূস কোনদিন এর আগে
শহীদ মিনারে যেত না, স্মৃতিসৌধে যেত না, দায়িত্ব পাওয়ার পরে যেতে বাধ্য হয়েছিল জামাতের আমিরের মতো। এই যে ফিরুজ যায় নাই কিন্তু, আর তার পুরানো তরিকায় চলে গেছে কিন্তু সে। শোনেন, সে এই দেশকে বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ভাষা আন্দোলন বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, সেই দেশের নাগরিক না। সে শুধু বুঝে কিস্তি কিভাবে নিতে হবে, কিভাবে আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে, এগুলো সে জানে। সে তো দেশপ্রেম তো তার নাই, কারণ এই দেশের নাগরিকের না সে, এই দেশের সাথে তার কোনো সম্পর্ক নাই কিস্তি তোলা ছাড়া। আপনি খেয়াল করেন, শোনেন, আমি একবার এই যে মাইক্রো ক্রেডিট, আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী, ঢাকায় তার মাইক্রো ক্রেডিট বন্ধ ছিল, সেটা আমি চালু করার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে দেন, আমি চালাবো। তো বলছে তুমি যদি চালাইতে পারো চালাও। আমি তো এটা চালাচ্ছি না, ঢাকার ভিতরে তো, ঢাকা মাইক্রো ক্রেডিট তিনি আমাকে দিতে চেয়েছিলেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, নিয়ে নিব, সেটা আমি চালাবো দায়িত্ব নিয়ে, মানে টোটাল আমি নিয়ে নিব। বিশ্বাস করেন, যখন আমি হিসাব আমি বললাম আগে এটা বোঝান, আমি যখন দেখলাম এটা কিভাবে রক্ত চুষে মাইক্রো ক্রেডিট, আমি বললাম আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি এটা এইভাবে মানুষকে ধ্বংস করতে হবে। মানে মানুষের গ্রামগঞ্জের কাহিনী, মানুষ এর থেকে লোন নেয় 20,000 টাকা, আরেকজনের থেকে নিয়ে ওইটা শোধ করে নিয়ে ঋণে সম্ভবই না। আমাকে যদি পুরো গ্রামীণ ব্যাংকে দিয়ে দেওয়া হয়, আমি এটা চালাবো না, কারণ আমি রক্ত চুষতে পারবো না। আমি বললাম তো, আমি নিজে ঢাকাতে, সম্ভবত তিনি এটা দেখতেছেন, আমাদের ফকিরাপুলের এক বড় ভাই, তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কয়েকজনেরই, বেশ কিছু মানুষের ভালো, তারও এটা নিতে চেয়েছিলাম, আমি বন্ধ করে রেখেছিলেন বলে। তার জনবল কম ছিল বা তিনি আগ্রহী না কোনো কারণে, তার আরো ব্যবসা আছে বড় বড়, এবং বেশ তার ওই মাইক্রো ক্রেডিট অনেক বড়, বেশ বড় একটা পরিস্থিতিতে ছিল, আমি সেটা নেওয়ার। কিন্তু আমি শেষ মুহূর্তে আমি বললাম না, এই 100 টাকা দিয়ে 34-35 টাকা সুদ নেওয়া, মানুষকে এইভাবে রক্ত চোষা যায় না। 100 টাকা 10 টাকা 12 টাকা হলে তাও মানুষের প্রতি মিনিমাম একটা সিম্প্যাথি, মানুষের প্রতি একটা মানুষের একটা দরদ থাকে। এই 36 টাকা 100 টাকা এইভাবে রক্ত চোষা আমার পক্ষে সম্ভব না, সম্ভবই না। এটা সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে 8,000 10,000, কিন্তু তাও আবার গরিব মানুষ। ধনী মানুষের কাছ থেকে নিলে কোনো কথা ছিল না, এই দরিদ্র মানুষের কাছ থেকে, যারা রিক্সাওয়ালা, ছোট ছোট দোকান, এদের যে কি কষ্ট, মানে এটা হাস্যকর ব্যাপার। আর এইটাই সে পারে, আর কিছুই পারে না। পাষণ্ড তো এরা, এমনিতেই তো আমাদের সমাজে প্রচলিত আছে, সুদখোররা খুব পাষণ্ড হয়, খুব ভয়ঙ্কর হয় এরা। আমরা জানি দাদন ব্যবসায়ীরা কেমন হয়। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার গল্প তো আমরা পড়েছি। আর বাংলাদেশেও তো আমরা দেখি সুদখোররা কি করে, তারা যাকে সুদে টাকা লাগায় তার গলায় বাঁধে, গামছা বাঁধে, বাইদে রাখে, তার বাড়িঘর নিয়ে যায়। আমি তো মানে ভয়ঙ্কর ব্যাপার, সুদখোররা যে কিভাবে মানুষকে শোষণ করে। আপনি দেখছেন কিনা জানি না, আমাদের গ্রামে থাকতো, তারা গ্রামে গঞ্জে থাকতো, মানুষকে ঋণ দিত, ঋণের ব্যবসা করতো তারা। যদি একটা লোক মারা যাইতো, ঋণ দিয়ে দেবে, কবরে দিয়ে বেদ দিয়ে পিটাইতো। হ্যাঁ, সেটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর। ডক্টর ইউনূস তো তাই, ডক্টর ইউনূস তো সেই কাবুলিওয়ালাই। এর বিচার বাংলাদেশের জমিনে হওয়া ফরজে কিফায়া। এর গণ আদালতের বিচার হওয়া উচিত, আদালতে না, সবার বিচার আদালতে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাচ্ছে, সে আবার গ্রামীণ সেন্টারে ফেরত দিচ্ছে সবাইকে, বৃদ্ধাঙ্গুলি দেখে বললো আমি আমার দিলাম, থাকতে দেন, দোয়া করি সে বেঁচে থাকুক। এই বিষয়টা কবিতাও লিখেছি, উনি বেঁচে থাকুক, দোয়া করি, কারণ তার পরিণতিটা তো আমাদের দেখতে হবে। আমি দোয়া করি তিনি বেঁচে থাকেন, বাব্বাদিদের ভাষায় বললাম, তারা আরো বাড়ুক, কারণ তা না হলে তো তাকে ধরতে পারবো না। আলাপ করবো আওয়ামী লীগের গতকালকে যে নিউজ গুলো আসছে, শেখ হাসিনার সাথে দলের নেতাদের একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে ফিরত আসবে, হ্যাঁ, কোর্টে সারেন্ডার করবে, অফিস খুলবে, এবং আমার দেশ পত্রিকা ছাপছে একটা গোয়েন্দা প্রতিবেদন বলে 26শে মার্চে ফুল দেওয়ার মাধ্যমে ছাত্রলীগ আত্মপ্রকাশ করবে বাংলাদেশে। কিভাবে দেখেন বিষয়টাকে? আমি এই নিউজটা পড়েছি, সত্য কতটুকু জানি না। সেখানে আমাদের জামালপুরেরও নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাইয়েরও নাম আছে, দেখলাম তিনি ছিলেন, অনেকেই ছিলেন সেখানে, আমাদের জামালপুরেও ছিলেন। যেহেতু আমি জামালপুর নিয়ে প্রমোট করি, জামালপুর শব্দটা নিয়ে আসি, বেশি বেশি একটু সুযোগ নেই আর কি। তো অনেকেই ছিলেন। যদি কথা সত্য হয়ে থাকে, যদি এই খবরের সত্যতা থাকে,
তাহলে আমি মনে করি এটা ভালো। কিন্তু আওয়ামী লীগের ত্যাগী নেতারা ছাড়া কেউ নামবে না, কারণ যারা ভোগী, তারা দলে থেকে শুধু লুটপাট করেছে, যারা আখের গুছিয়েছে, তারা নামবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমরা তাদের একটা ফেসবুকে পোস্ট দিতে দেখি নাই। আপনি দেখেন আওয়ামী লীগের যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল, তাদের ফেসবুক নাই। তাদের ফেসবুকে দেখবেন রমজান কেমন চলতেছে, রমজান মোবারক, ঈদের মধ্যে ঈদ মোবারক, তারপরে মানে খুব বড় জোর ফুল ফল এগুলো থাকতো। আমরা দেখেছি তাদের একটা ফেসবুক পোস্ট আমরা খুঁজে পাইনি, কারো কারো ফেসবুক তো ডিঅ্যাক্টিভ, আমরা দেখেছি। সুতরাং যারা ভোগী তারা একজনও আসবে না, তারাই আসবে যে যারা ত্যাগী নেতা আছে তারা। মানে বাংলাদেশের নেতারা আসলেই যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগ এখন কে টিকিয়ে রেখেছে? এখন তো নেতারা নাই। কে টিকিয়ে রেখেছে? আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের যারা সমর্থক, এরা হচ্ছে ডেডিকেটেড আওয়ামী লীগের এরাই অফিস খুলেছে। আপনি দেখেন এদের কি সাহস, এদের যে স্পিরিট আপনি দেখেছেন। বঙ্গবন্ধুর প্রতি তাদের কি ভালোবাসা, দেশ মাতৃকার প্রতি তাদের কি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি তাদের যে অনুগত, তারা যেভাবে আনুগত্য প্রকাশ করেছে, এটা বিস্ময়কর ব্যাপার। এইভাবে হয় অনেক মানুষ, আমি জানি, আপনিও জানেন, এই যে না খেয়ে থেকেছে তারা কোথায় থেকেছে রাতে জানে না, দিনে কোথায় থেকেছে জানে না, জেলে মরেছে, রাস্তায় মার খেয়েছে, কি ভয়ঙ্কর ব্যাপার। এই কর্মীরাই তো আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। তবে হ্যাঁ, যদি জননেত্রী শেখ হাসিনা বলে থাকেন এবং যদি আওয়ামী লীগের ত্যাগী নেতারা রাস্তায় নামে, কোনো সন্দেহ নেই সেটা ওই 26শে মার্চের ফুল দেয়া, ওই যে আমার দেশ নাকি চামারের দেশ নাকি রাজাকারের দেশ, কি লেখলো যায় আসে না। কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ আসবেই 2 দিন আগে আর পরে, কেউ তো ঠেকাই রাখতে পারবে না। আপনি নালা ঠেকাইতে পারবেন, আপনি ড্রেন ঠেকাইতে পারবেন, বিলের পানিও মাঝে মাঝে ঠেকাইতে পারবেন। আপনি তো সমুদ্রের ঢেউ ঠেকাইতে পারবেন না, ঝড় জলোচ্ছ্বাস এটা ঠেকাইতে পারবেন না। আওয়ামী লীগ হচ্ছে রাজনীতিতে ঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ, এটাকে আপনি কিভাবে ঠেকাবেন? কোনোদিনই পারবেন না। তারা আসবেই, ওরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। এবং আমার কেন, আর যদি আওয়ামী লীগকে আমি বলেছি তো, আওয়ামী লীগকে যদি তারা স্বাভাবিকভাবে না আসতে দেয়, তাহলে সবার কপালে খারাপই আছে। মানে এমনি তো খারাপ এদের আছেই, আর যদি স্বাভাবিক গতিতে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়, তাহলে বিএনপির কপালেও খারাপই আছে। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হইতে হবে। বরং এরা যদি বুদ্ধিমান হয়, তাহলে আওয়ামী লীগকে স্বাভাবিক গতিতে ফিরতে দিবে। তা না হলে তারা সব ভেঙে চুরে, অর্থাৎ আপনি যদি একটা বাঁধ দেন, মানে একটা বন্যার সময় যদি আপনি বিলের মাঝখানে বাঁধ দেন, সেই বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু আরো ক্ষতি বেশি হয়। মানে কি স্বাভাবিক গতিতে আসতে দিতে হবে, ঠিক আওয়ামী লীগকে ওইভাবে আসতে দিতে হবে। আর আওয়ামী লীগ আপনি কোন আইনে নিষিদ্ধ করবেন? ডক্টর ইউনূসের কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? বাংলাদেশের আপনি 50% দলের প্রতিনিধি দলকে আপনি নিষিদ্ধ করবেন? এটা তো হাস্যকর, হয় না, হতে পারে না। বরং আর কিছুদিন যদি মনে করেন আরো 17 মাস যদি আটকে রাখে, আওয়ামী লীগ তো বিপ্লব ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে, পরে দেশে ঢুকে পড়বে। যারা মনে করে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, তাদের রাজনৈতিক কাণ্ড জ্ঞান কম, অথবা তারা অতি আবেগে বা দিবা স্বপ্নে বসে আছে। কেন আওয়ামী লীগ ঢুকবে, ভয়াবহ রকম ঢুকবে যদি তারা বিরোধিতা করে। আর 26 আমি মনে করি চামারের দেশ যেটা বলছে, যদি সেটা সত্য হয়, তাহলে ভালো খবর। 26শে মার্চে হলদিয়ার মধ্যেই আওয়ামী লীগ আত্মপ্রকাশ করুক, সমস্যা কোথায়? বা আরো আগে করলেই সমস্যা কোথায়? কালকে নেমে গেলে সমস্যা কোথায়? আর জননেত্রী শেখ হাসিনা যদি নির্দেশ দিয়ে থাকেন, ওই নেতারা কবে আসবে জানি না, কর্মীরাই দেখবেন অফিস খোলা শুরু করে যেমন দিয়েছে ওইভাবে তারা খুলে ফেলবে, এটা আমি বিশ্বাস করি। জি, কালকে আমাদের এখানে একজন অর্থনীতিবিদ আসছিলেন, ডক্টর মামুনুর রশিদ। উনি যে অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরলেন, যে এই সময় কোনোভাবে গভর্নমেন্ট সার্ভাইভ করতে পারবে না, এই পরিস্থিতিতে কোনো বিনিয়োগ আসবে না, একটা মাত্র পথ হচ্ছে জাতীয় ঐক্য। আওয়ামী লীগকে নিয়ে যদি ঐক্যের জায়গায় গভর্নমেন্ট না যায়, কোনো বিনিয়োগ আসবে না। একটা ফেমিন চলতেছে অলরেডি, চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে দেশে, কোনোভাবে এটা গভর্নমেন্ট ইয়ে করতে পারবে না। সেটা তিনি তো অর্থনীতিবিদকে কেন বলতে হবে? আমাদের সাধারণ চোখেই তো ধরা পড়ে, আর ওনার কাছে তো আরো স্পষ্ট হবে। তিনি তো অর্থনীতিবিদ, তার কাছে তো একটু যে ডাটা আছে, তিনি অনুমান করেও যদি বলেন ডাটা ছাড়া ওটিও রাইট। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা অর্থনীতিবিদ না, অর্থনীতি ছাত্রও না, কিন্তু আমাদের চোখে অর্থনীতি যেভাবে আছে, এটা তো কমন সেন্সের ব্যাপার। এই অবস্থা কে বিনিয়োগ করবে আপনি বলেন? এই যে 1 সপ্তাহ হয়ে গেছে, আমি বললাম তো, আমি জামাতের নেতা ছাড়া আমার সবার সাথে যোগাযোগ আছে, সব নেতার সাথে, কোনো না কোনো কেন্দ্রীয় নেতাদের সাথে আমার যোগাযোগ, আমি তাদের সাথে ফোনে কথা বলি। মাঠ পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত সব দলের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী, অন্যান্য যারা বলেন, আমার এই ভাবির পোলারা ছাড়া আর এই যে জামাতি বদমাইশ ছাড়া আমি তো সবার সাথে কথা বলি। কেন বলি? কারণ দেশের সাথে আমার বক্তব্য
আমার শত্রুতা, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার ঘৃণা সবকিছু দেশের সাথে।